জাতির সূর্য সন্তানদের স্মরণ করলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা জানালেন বিনম্র শ্রদ্ধা। সেখানে উপস্থিত প্রেস সচিব এবং আইন উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান ১৯৭১ সালেরই পুনরাবৃত্তি। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন দেশ পেয়েছে জাতি, সেটি গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না। ভোরের আলো ফোটার আগেই প্রস্তুত মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। রাষ্ট্রীয়ভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর পর দিনভর চলবে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন। সূর্য সন্তানদের প্রতি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুদ্ধিজীবীদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিয়োগলে বাজানো হয় করুণ সুর। গার্ড অফ অনার প্রদান করে ৩ বাহিনীর একটি চৌকস দল। সকাল ৭:15 নাগাদ স্মৃতিসৌধে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। নীরবে দাঁড়িয়ে জানান সম্মান। এ সময় স্মৃতিসৌধে ছিলেন উপদেষ্টাদের অনেকে। উপস্থিত ব্যক্তিবর্গের সাথে কুশলাদি বিনিময় করেন সরকার প্রধান। এরপর শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। শ্রদ্ধা জানাতে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ছাত্রদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ গড়ে তোলার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না। শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথেই দেশকে এগিয়ে নিবে অন্তর্বর্তী সরকার। শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল তারই একটা কন্টিনিউয়েশন। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। তারা যেই জন্য ফাইট করেছিলেন, যেই জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেই এগিয়ে নেওয়ার প্রত্যেই আমরা এগোচ্ছি। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয় শহীদ বুদ্ধিজীবী দিবসে। এটাই আমার কাছে মনে হচ্ছে। সকাল 7:30টার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ১৯৭১ সালে পরাজয় নিশ্চিত জেনে নবগঠিত দেশকে পঙ্গু করে দিতে নির্মম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি বাহিনী। আর এর পর থেকেই দিনটি বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও পট পরিবর্তনের পর সবার এখন একটাই আশা, শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে সমৃদ্ধ সোনার বাংলা গড়বে তরুণ প্রজন্ম। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের স্মৃতিসৌধ ও রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সকল স্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ পরিবার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ। ইতিহাসের সূর্য সন্তানদের সম্মান জানাতে যেন কোনো কার্পণ্য না থাকে, এমনটাই দাবি তাদের। স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে পাক হানাদার বাহিনী তালিকা ধরে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সেই সূর্য সন্তানদের স্মরণে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধারা। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচার দাবি করেন যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত, এমনকি যারা তালিকা তৈরি করে বাড়ি চিনিয়ে সহযোগিতা করেছে, তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানান তারা। স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, মুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। জামাতে ইসলাম এবং তার অন্যান্য যে সংগঠনগুলো আছে, তৎকালীন ইসলামী ছাত্র সংঘ, তারাই তো আলবদর বাহিনী গঠন করাতে একটা মুখ্য ভূমিকা পালন করেছিল। ছাত্রছাত্রীরা, আমাদের নওজোয়ানরা প্রজন্ম মরতে শিখেছে। আমরা শিখেছিলাম ৭১-এ, এখন আমাদের ভয় নাই। বাংলাদেশ এখানে সকলের মতাদর্শের প্রতি শ্রদ্ধা থাকে। আমার মনে হচ্ছে আমরা এখনো সেখান থেকে অনেক দূরে আছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসেন শিক্ষক শিক্ষার্থীরা। বলেন, দেশের ইতিহাসের স্বার্থে বুদ্ধিজীবীদের স্মৃতি সংরক্ষণ করতে হবে। আজকে এসে আমার অনেক ভালো লাগছে, শ্রদ্ধা জানাতে আমার অনেক ভালো লেগেছে। আমরা আসছি বুদ্ধিজীবীকে শ্রদ্ধা জানাইতে এবং নাতিদের সঙ্গে নিয়ে আসছি, জানে উনিও জানে আর কি এই জিনিসটা। এই বাংলাদেশ যদি তাদের আদর্শে পরিচালিত হয়, তবেই তাদের এই আত্মদানকে সবচেয়ে বড় মর্যাদা দেওয়া হবে। রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধেও আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে আয়োজনে অনাড়ম্বরতায় আক্ষেপ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। দাবি জানান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার। যাই কিছু ঘটুক না কেন, আমাদের ৭১-এর যে দিনগুলি, আমাদের যে রেড লেটার ডে, সেই জিনিসগুলি যেন প্রজন্ম সেগুলিকে
স্মরণ করে। যারাই রাজনীতি করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে, অমুক দল করে, জামাত করে, যাই করুক, শহীদদের শ্রদ্ধা জানানোর ব্যাপারে আমরা সবাই একমত হব। দল মত আলাদা হলেও মুক্ত চিন্তার দ্বার উন্মোচন করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। 52 থেকে 71 হয়ে 90 হয়ে যে ধারাবাহিকতা, জাতি হিসেবে যে ধারাবাহিকতা আমরা যেন বুঝিয়ে রাখতে পারি, যখন আমাদের ডাক আসবে আমরা যেন সে দায়িত্ব পালন করতে পারি। বিষয়গুলো পরিষ্কার যে কারা এগুলোর সাথে জড়িত ছিলেন এবং প্রত্যেকটা কেস বাই কেস এই বিষয়গুলো সামনে আনা দরকার এবং তার বিচার করা দরকার। বড়দের সাথে শ্রদ্ধা নিবেদন করতে আসে নতুন প্রজন্মের ক্ষুদে সদস্যরাও। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এসেছি। পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে নির্বিচারে হত্যা করেছে। আমাদের উচিত ওদের মধ্যে এগুলো ছড়ায়, ওদেরকে শেখানো, ওদেরকে জানানো। এখানে আসা শহীদ বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানানো প্রতিটি প্রজন্মের সদস্যরা দাবি করেছেন যেন বাংলাদেশের ইতিহাসের স্বার্থে সকলেই তাদের শ্রদ্ধার চোখে দেখেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন হৃদয়ে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে দেখা যায়নি আওয়ামী লীগ ও তাদের কোনো অঙ্গ সংগঠনের কাউকে। বিএনপি মহাসচিব বলেছেন, গণহত্যা ও গণতন্ত্র হত্যার কারণেই জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ। বুদ্ধিজীবী হত্যার নির্মোহ বিচারের দাবিও জানান রাজনীতিবিদরা। লাখো শহীদের রক্তে কেনা লাল সবুজ পতাকা ও বাংলাদেশ। ৭১-এর মার্চ থেকেই বাংলাদেশকে মেধা শূন্য করার চেষ্টা ছিল। রাজাকার আলবদরের সহায়তায় বিজয়ের আগ পর্যন্ত হত্যা নির্যাতন চালিয়েছে পাক বাহিনী। এক একটি বদ্ধভূমি, তার কলঙ্কিত চিহ্ন, স্মৃতিসৌধ সেই হত্যার স্মারক। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পর বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। প্রয়োজনে ১০০ বছর পর হলেও ইতিহাসের বর্বরতম হত্যার বিচার চান তারা। নৈতিকতা প্রতিষ্ঠা করার জন্যই সেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের হত্যাকারীদেরকে বিচার করা দরকার এবং স্বাধীনতা যুদ্ধের যুদ্ধাপরাধ যারা করছিল তাদের বিচার কার্যটা সম্পন্ন হওয়া দরকার। আমরা চাই কোনো লুফলস না থাকুক, সঠিকভাবে ৭১-এ বুদ্ধিজীবীদেরকে যারা হত্যা করেছে তাদের বিচারটা করা হোক। যারা ৭১ সালে শহীদ হয়েছিলেন সব শহীদের মধ্যে আমরা দেখেছি যে তরুণ বুদ্ধিজীবীরাও ছিলেন। এই মুহূর্তে আমরা মনে করি তরুণ বুদ্ধিজীবীদের একটি উত্থান হওয়া প্রয়োজন। বলেন, দেশটির নাম পেলেও লড়াই থামেনি। বহু রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে গেছে, কিন্তু জনগণের প্রত্যাশিত সুশাসন অর্জিত হয়নি। ফলে স্বাধীনতার ৫৩ বছর পরেও সমাজের বৈষম্য দূর করতে প্রাণ দিতে হয়েছে হাজারো ছাত্র জনতাকে। মুক্তিযুদ্ধের শহীদদের স্বপ্ন বলি বারবার এটা কিন্তু প্রতারিত হয়েছে। মুক্তিযুদ্ধের নাম করে, গণতন্ত্রের নাম করে একটা ফ্যাসিবাদী দুঃশাসন বাংলাদেশে কায়েম করা হয়েছিল। লক্ষ্য আবারও স্থির হয়েছে। এখন জনগণের দিক থেকে আমরা জনগণকে আহ্বান জানাই, এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতারা। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে দেখা যায়নি আওয়ামী লীগ ও তাদের সহযোগী কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে। দুই একজন উপদেষ্টার যে মন্তব্য, বক্তব্য ইদানিং শুনছি, এটা অত্যন্ত দুঃখজনক। রাজনীতি এবং বিরাজনীতিকরণের একটা মাঝামাঝি একটি পরিবেশের জায়গায় আমরা অবস্থান করছি বলে মনে হচ্ছে উপদেষ্টাদের কথায়। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীরাও ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ৭১-এর বীর শহীদদের প্রতি। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ৭১-এ যেভাবে একতাবদ্ধ হয়েছিল পুরো জাতি, আবারও দেশ গঠনে একতাবদ্ধ হবে বলেই আশা এখানে আসা সকল মানুষের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সীমাবদ্ধতাকে জয় করে নিজের স্বপ্ন পূরণ করবে এমন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। বলেন, শারীরিক প্রতিবন্ধকতার জন্য আগামীর বাংলাদেশে কেউ যেন বাধাপ্রাপ্ত না হয় সেদিকে লক্ষ্য থাকবে দলের। রাজধানীর এলজিআরডি মিলনায়তনে বিএনপি আয়োজিত প্রতিবন্ধী নাগরিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান।
প্রতিবন্ধীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা প্রতিবন্ধী নন, বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ। বিএনপি ক্ষমতায় এলে প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। বলেন, অর্থনৈতিক বাস্তবতায় তাদের জন্য বাড়ানো হবে ভাতাও। বাধা শুধু একটি শব্দ যা চেষ্টার মাধ্যমে জয় করা সম্ভব। আমাদের দায়িত্ব তাদের লড়াইকে সম্মান জানানো, তাদের পাশে দাঁড়ানো। আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই বা গড়ার পরিকল্পনা করি যেখানে প্রতিটি মানুষ তার সীমাবদ্ধতাকে জয় করে নিজের স্বপ্ন পূরণের সুযোগ পাবে। প্রতিদিনই ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে, ছড়ানো হচ্ছে নানা প্রোপাগান্ডা। এর বিপরীতে ঢাল ছাত্র জনতার ঐক্য আর এতদিনের বঞ্চিত রাজনৈতিক দলগুলোর নব উদ্যম। যমুনা নিউজের সাথে তরুণ উপদেষ্টা নাহিদ ইসলামের কথোপকথনে উঠে এসেছে দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আরও নানা প্রশ্নের উত্তর। তার সাথে কথা বলেছেন সহকর্মী লামিয়া তিথি। অস্ত্র আর জোর করে ক্ষমতা আঁকড়ে থাকার বিরুদ্ধে ছাত্র জনতার ঐতিহাসিক প্রতিরোধ সফলতার মুখ দেখে 5 আগস্ট। সে সময়ের সক্রিয় সমন্বয়ক নাহিদ ইসলাম এখন নিজেই অন্তর্বর্তী সরকারের অংশ। জানতে চায় ভবিষ্যৎ রাজনীতিতে কিভাবে হবে আওয়ামী লীগের মূল্যায়ন। আওয়ামী লীগ দলটাই আসলে মিথ্যার উপর দিয়ে সবসময় টিকে ছিল, সেটা তাদের সবসময় অস্ত্র ছিল প্রোপাগান্ডা। আওয়ামী লীগ সে তো পরাজিত হয়েছে এবং একটা সে অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিলেন এবং একটা দলের নেত্রী, এত বছরের দল তারা বলে, অথচ তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, তাদের দলের নেতাকর্মীদের রেখেই তিনি পালিয়ে গেছেন। নাহিদের ভাষ্য, ছাত্র জনতার ঐক্য নষ্টে একদিনও থেমে নেই দলটির পলাতক নেতাদের ষড়যন্ত্র প্রোপাগান্ডা। উপদেষ্টার কাছে প্রশ্ন, ঐক্য ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবেলা করা হচ্ছে কিভাবে? আমাদের জাতীয় ঐক্য, রাজনৈতিক সমঝোতাই কিন্তু আসলে পারবে দেশকে আসলে এগিয়ে নিয়ে যেতে। তো সেই ঐক্য যদি ব্যাহত হয় তাহলে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ঐক্য বিনষ্ট করার জন্য নানা পক্ষ আসলে কাজ করছে। সরকার থেকে বের হওয়ার পরেও এখন আসলে তারা সেই জিনিসগুলোকে ব্যবহার করছে এবং অপতথ্য প্রচার করছে, প্রোপাগান্ডা করছে। তো আমরা সেই জায়গায় হয়তো আমরা মনে করি যে সত্যটাকে আমরা তুলে ধরতে চাই। আমরা গণমাধ্যমগুলোর ক্ষেত্রে সেই আহ্বান সহায়তা চেয়েছি। দল হিসাবে প্রকাশ্য রাজনীতিতে ফিরতে পারবে কি আওয়ামী লীগ? নাহিদ বলেন, আগে গণহত্যার বিচার, তারপর সেসব ভাবনা। বিচারের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত। তো বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অধ্যায় আসলে শেষ হয়ে গেছে বলে এই প্রজন্ম মনে করে। এখন বিচারের মধ্য দিয়েই আসলে সমাজের রিকনসিলিয়েশনটা হওয়া সম্ভব। আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনগুলোর যারা পালিয়েছেন, যারা এখনো আত্মগোপনে বিচারের মুখোমুখি হতে তাদের প্রস্তুত হওয়ার হুঁশিয়ার দিলেন উপদেষ্টা নাহিদ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মন্ত্রী আমলা সবাই মিলেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি করেছে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ও এই খাতের সংস্কার কমিটির সদস্য ডক্টর ম তামিম। সকালে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন তিনি। এ সময় ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে করা চুক্তিকে অসম হিসেবে উল্লেখ করেন ডক্টর তামিম। বলেন, বিদ্যুৎ খাতে সামিট ও এই সালম সহ যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে সঠিক তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। দুর্নীতির মূল হোতা কারা, আমলা নাকি রাজনীতিবিদ? এ নিয়ে ছায়া সংসদ বিতর্ক। তর্কযুদ্ধে নামে সরকারি দল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর বিরোধী দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেখানে সরকারি দল মনে করে বিদ্যুৎ জ্বালানি সহ সব খাতে দুর্নীতির মূল কারিগর আমলারা। তাদের দেখানো ফাঁকফোকর ধরেই দুর্নীতিতে জড়ান রাজনীতিবিদরা। আর বিরোধী দলের মতে মন্ত্রণালয়ের মন্ত্রী সহ রাজনীতিবিদরা যদি সুযোগ না দেন তাহলে চাইলেও দুর্নীতি করতে পারেন না আমলারা। প্রশ্ন হলো যে কে দুর্নীতি না করলে দুর্নীতিগুলো হতো না। সেইখানে আমরা স্পষ্টত দেখিয়ে যাই যে যেখানে যদি ফিজিবিলিটি টেস্টে বলাই হতো না যে এই জায়গায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা সম্ভব না, যদি এই জিনিসটা বলা হতো তাহলে ওইখানে বিদ্যুৎ কেন্দ্রই নির্মিত হতো না, দুর্নীতি হতো দূর কি বাদ। অতএব মানুষ মেকার দেখেন, সহজ কথা হলো কে দুর্নীতি না করলে দুর্নীতি হতো না, আমলা দুর্নীতি না করলে দুর্নীতি হতো না। তাদেরকে
প্রথমেই দেখানো হয় যে আপনি সরকারের বিপক্ষে কথা বললে আপনাকে বহিষ্কার করা হবে এবং আপনি সরকারের পক্ষে কথা বললে আপনাকে বহিষ্কার করা হবে না, পদোন্নতি দিতে হবে। এরকম একটা ভয়ের রাজনীতি যখন চলতে থাকে, ভয়ের শাসনতন্ত্র যখন চলতে থাকে, তখন আমরা চাইলেও কথা বলতে হয় না, তাকে বাধ্য হয়ে ভুল তথ্যগুলো দিতে হয়। তিনি যে এত বিষয়ে বারবার বলার চেষ্টা করলেন যে আমরা ভুল তথ্য দিয়ে সবকিছু করেছে, এটা একদম ভুয়া কথা। আয়োজনের প্রধান অতিথি ডক্টর মতামিম অবশ্য দুর্নীতির জন্য এককভাবে কাউকে দায়ী করতে নারাজ। বলেন, সবাই সম্মিলিতভাবে দুর্নীতি করেছে জ্বালানি খাতে, এজন্য কেন্দ্রীভূত ক্ষমতাকে দায়ী করেন তিনি। 40% বিদ্যুতের মূল্য আমাদের দিতে হবে যদি আমরা কোনো বিদ্যুৎ ব্যবহার নাও করি। 100% তো ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবেই, এর সাথে আরও 40% বিদ্যুতের খরচ আমাদেরকে দিতে হবে। এটা একটু ভিন্ন অন্যান্য কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তার চাইতে। বিশেষ আইনের মাধ্যমে প্রধানমন্ত্রীর অফিসের এই যে একক ক্ষমতা সৃষ্টি হয়েছিল সেটার চরম অপব্যবহার করা হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জ্বালানি খাতে দুর্নীতি আর দেশ বিরোধী নানা চুক্তির মাধ্যমে প্রকারান্তে দেশের মানুষকে খুন করেছে বিগত আওয়ামী লীগ সরকার, তাই জড়িতদের শাস্তি দাবি করেন তিনি। বলা হতো যে বিদ্যুতের জন্য মানুষকে যেতে হবে না, বিদ্যুৎ তার ঘরে ঘরে যাবে, ফেরি করে বিদ্যুৎ বিক্রি হবে। বিদ্যুতের ফেরিওয়ালারা কোথায় গেল? বিদ্যুতের ফেরিওয়ালাদেরকে এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিদ্যুতের ফেরিওয়ালাদের মধ্যে অনেকে এখন জেলে আছেন অথবা অনেকে পলাতক আছেন। সুতরাং এই ফেরি করে বিদ্যুতের গল্প যারা শুনিয়েছেন, শতভাগ বিদ্যুতায়িত করা হয়েছে বাংলাদেশকে যারা শুনিয়েছেন, 30,000 মেগাওয়াট বিদ্যুৎ যারা তৈরি করেছেন শুনিয়েছেন, যারা বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়েছে, সেই উৎপাদনকারীরা যারা এখন মিথ্যা বলেছেন, সেই মিথ্যা গল্পকারীদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। ছায়া সংসদে শানিত যুক্তিতে বিজয়ী হয় বিরোধী দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার কোনো সাংবাদিককে বা কোনো সংবাদপত্রে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি, করবেও না। সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মিডিয়া সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে গণমাধ্যমকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেন তিনি। নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন প্রেস সচিব। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মাসুল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা। শুরুতেই জুলাই অভ্যুত্থানে রাজপথে দায়িত্ব পালন করা সাংবাদিকরা তাদের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেন। আমি কোনো রকম মাথায় করে হেলমেটও নাই, মাথায় যাওয়া শুরু করলাম, তখন একটা গুলি এসে আমার হাঁটুতে লাগলো। আমি পড়লাম আর আমার পিছনে দুজন গুলিবিদ্ধ হলো। আলোচনায় জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করা গণমাধ্যম কর্মীদের বিচার দাবি করেন সাংবাদিক নেতারা। যে গণমাধ্যমগুলো ফ্যাসিবাদের ভূমিকা পালন করেছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনা উচিত, যারা দায়ী। আপনি যদি চাকরির নিশ্চয়তাটুকু রাখেন, জীবনের পরোয়া না করে সেই মানুষটা, সেই সাংবাদিকটা সত্য উন্মোচনের জন্য ছুটে যাবে। আলোচনায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আহমদ ফয়েজ বলেন, বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশের মিডিয়া প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে। আগে আমরা শুধু দেশের মধ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় এ সরকার 1 ইঞ্চি ছাড় দেবে না। বলেন, মিডিয়া সংস্কার কমিশন কাজ করছে, তাদের রিপোর্টের ভিত্তিতে গণমাধ্যমকে নতুন উচ্চতায় নেওয়া হবে। 4 মাসে আমরা কাউকে মানা করি নাই। 4 মাসে আমরা এই কোম্পানিরে বলি নাই যে আবু সালে এখন আমাদের বিরুদ্ধে লিখছে, ওনাকে সরিয়ে দেন। আমরা কাজ করছি, আমরা আমাদের তরফ থেকে মিডিয়া কমিশন আমরা করা হয়েছে। সাংবাদিকদের বেতন দিতে না পারলে মালিকদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথাও বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যে সমস্ত প্রতিষ্ঠান হচ্ছে এটা, যারা এগুলো বেতন দিতে পারবেন না, ভাই আপনারা জার্নালিজম করেন না, দরকার নাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকালে বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবে 2 দফায় জানাজায় অংশ নেন কবির সহকর্মী, স্বজন ও ভক্তরা। কবিকে শেষ শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি হেলাল হাফিজ। শেষবারের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি হেলাল হাফিজের নিথর দেহ। নীল, যার অত্যন্ত প্রিয়, সেই কবির শরীর জড়িয়ে আছে ধবধবে সাদা কাফন। শ্রদ্ধাঞ্জলিতেও নেই তার প্রিয় ফুল কচুরিপানা। রাজধানীর শাহবাগের একটি হোস্টেলে কবি একা কাটিয়ে দিয়েছেন জীবনের শেষ সময়। শুক্রবার পাড়ি জমান একাকিত্বের অনন্ত যাত্রায়।
শনিবার সকালে বাংলা একাডেমিতে হয় কবির প্রথম জানাজা। তাতে যোগ দেন স্বজন, সহকর্মী ও ভক্তকুল। বললেন, কবির চির বিদায়ে বিরাট শূন্যতা তৈরি হলো লেখক মহলে। মানুষজন নিঃসঙ্গতম কবি বলে, আপনার এগুলো ভাবতে কেমন লাগে? তো তিনি আমাকে একটা কথা বলেছিলেন, কই আমি তো নিঃসঙ্গ না, তোমরা কি আমাকে ভালোবাসো না? চাচুর একটা জীবনী লিখছিলেন উনি, আমাকে বলেছিল, আমার বোনকে বলেছিল যে আমি যদি এই জীবনীটা শেষ করতে না পারি তাহলে তোর আব্বুকে বলবি এই জীবনীটা যেন আমার শেষ করে দেয়। মন্ত্রণালয়ের কাছে আবেদন থাকবে যে তার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইত্যাদির কে কেন্দ্র করে যেন ভালো আয়োজন করা হয়, বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি এবং কবিতা এগুলোকে কেন্দ্র করে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। হেলাল হাফিজকে তো আমরা 21শে পদক বা স্বাধীনতা পদক কখনো দিইনি, ফলে উনি এটা পাওয়ার জন্য লিখেননি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল, কিন্তু ওনাকে দেওয়া হয়নি। ফলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় কী করার আছে আমরা সেটা দেখব এবং সেটা আমরা নিশ্চয়ই শুনতে পাবেন। প্রথম জানাজা শেষে কবি হেলাল হাফিজকে নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে আগে থেকে অপেক্ষায় ছিলেন শুভাকাঙ্ক্ষীরা। অংশ নেন আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ সংস্কৃতি ও রাজনীতি অঙ্গনের অনেকেই। বাংলাদেশে যতদিন দ্রোহ থাকবে, যতদিন প্রোটেস্ট থাকবে, যতদিন মিছিল নিয়ে ইয়াং ছেলেরা বা বৃদ্ধ লোকরা বেরোবে, ততদিন হেলাল হাফিজের নাম মানুষ মনে রাখবে। এর চেয়ে বড় পাওয়া কোনো কবির আর কিছু হতে পারে না। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় কবির মরদেহ। অনন্ত লোকে যাত্রা করা কবি বেঁচে থাকবেন তার সৃষ্টির মাঝেই। এখন যৌবন যার, মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। কবি হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয়র এই লাইনটি জুলাই গণঅভ্যুত্থানে বুকে ধারণ করেছিল লাখো তরুণ। এভাবেই হাজারো তরুণের বুকে বেঁচে থাকবেন কবি হেলাল হাফিজ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ঝিনাইদহে একটি অনুষ্ঠানে গান বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 18 জন আহত হয়েছে। আটক করা হয়েছে একজনকে। সকাল থেকেই ষোলকোপার সাতগাছি গ্রামে দফায় দফায় সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, শুক্রবার স্থানীয় কাশেম মোল্লার ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠানে গান বাজানোকে কেন্দ্র করে হাকিম মোল্লা নামের আরেক স্থানীয়ের বাগবিতণ্ডা হয়। এর জেরে দুপক্ষে বিভক্ত হয়ে দফায় দফায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় গ্রামবাসীরা। ভাঙচুর করা হয় 30টির মতো বাড়িঘর। এ ঘটনায় একজনকে আটক করেছে যৌথ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও সেনা সদস্যরা। পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন পরিবেশ সচেতন নাগরিক সংগঠন। সকালে পান্থকুঞ্জ পার্কের সামনে এই মানববন্ধন করেন। সংগঠনের নেতারা বলেন, পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিল ধ্বংস করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বন্ধ করতে হবে। বক্তারা প্রশ্ন রাখেন, কেন সব সময় দাবি আদায়ে মাঠে নামতে হয়? ঢাকা শহরে বর্তমানে 8% সবুজ ভূমি এবং 3% জলাভূমি রয়েছে, কিন্তু থাকার কথা 15% সবুজ ভূমি ও 10 থেকে 12% জলাভূমি। এ সময় বক্তারা বলেন, পান্থকুঞ্জ পার্ক ছিল এবং থাকবে, এটা রাখার জন্য নিজেদের গাছ লাগাতে হবে। সিটি কর্পোরেশন ও রাষ্ট্রযন্ত্র দরকার নাই। এই পার্কের ভিতর গাছ লাগিয়ে 1 বছরের মধ্যে খুলে দেওয়ার দাবি জানান সংগঠনের বক্তারা। আমরা এই উত্তরের রাষ্ট্র চাই না, আমরা চাই রাষ্ট্র মুখোমুখি বলবে, আমাদের প্রশ্নের জবাব দিবে। আজকে কেন আমাদের সবসময় রাস্তায় নামতে হবে? সরকারের যে কমিটমেন্ট 15 ভাগ হচ্ছে সবুজ ভূমি এবং 10 থেকে 12 ভাগ জলাভূমিতে নিয়ে আসতে হবে, এই যে কমিটমেন্ট দিয়ে এসে এখনো সরকার কেন এই পার্ককে রক্ষা করতে পারছে না? এই পার্কটা ছিল, এই বনটা ছিল, পান্থকুঞ্জটা ছিল, এটা থাকবে। এটা রাখার জন্য আপনারাও যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে আশ্বস্ত করুন, আমরা নিজেরা গাছ লাগাবো। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দখল হওয়া খাল ও হালট পুনরুদ্ধার সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। দুপুরে উপজেলার রূপসী কাঞ্চন সড়কের স্লুইস গেট এলাকায় তারা এই কর্মসূচি পালন করেন। বক্তারা বলেন, দীর্ঘদিন সিটি গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান খালের মুখ ও হালট দখল করে রেখেছে। এতে কয়েক গ্রামের মানুষ জলাবদ্ধতার শিকার হচ্ছেন। পাশাপাশি রূপসী কাঞ্চন সড়কের বিশাল অংশ জুড়ে প্রতিষ্ঠানটির ট্রাক পার্কিং করায় রাস্তাতেও যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া বনায়ন প্রকল্পের কথা বলে পানি উন্নয়ন বোর্ডের জায়গা
লিজ নিয়ে স্থায়ী স্থাপনা গড়ে তোলার অভিযোগও করা হয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। মানববন্ধন থেকে সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করা হয়। নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আজও ঢাকার নবাবগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রথমে নবাবগঞ্জ সদরের কলাকোপা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। পরে কৈলাইল, যন্ত্রাইল ও শোল্লা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। সহায়তা পেয়েছেন প্রায় ৫,০০০ মানুষ। শীতবস্ত্র পেয়ে নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান হতদরিদ্ররা। পর্যায়ক্রমে নবাবগঞ্জে ১৪ ও দোহারের ৮ ইউনিয়ন এবং ১ পৌরসভায় শীতবস্ত্র বিতরণ করা হবে। এই অঞ্চলের মানুষের পাশে থাকার কথা সবসময় জানিয়েছেন অ্যাডভোকেট সালমা ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। নুরুল ইসলাম ফাউন্ডেশন এই মাদ্রাসা মসজিদে এটার থেকেই আমি আজকে কম্বলগুলো নিয়ে এসেছি আপনাদেরকে দিতে। আপনারা দোয়া করবেন সারাটা জীবন যাতে এইভাবে আমি শীতের দিনে আপনাদেরকে পাশে থাকতে পারি। উৎপাদনের জন্য কৃষিপণ্য ও উপকরণ সহজলভ্য সহ কৃষিক্ষেত্রে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল। রংপুরের বদরগঞ্জ উপজেলা কৃষক দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি কৃষি ঋণ সুদমুক্ত ও সহজলভ্য করার তাগিদ দেন। পাশাপাশি খাদ্য সংকট মোকাবেলা ও কৃষকের ন্যায্য অধিকার আদায়ে সার ও বীজ সংকটের সমাধানে তাগিদ দেন। বলেন, এক্ষেত্রে সিন্ডিকেট ভেঙে দিলেই লাভবান হবে প্রান্তিক চাষিরা। সমাবেশে কৃষক দলের জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কৃষি উপকরণ এই দুইটি সহজলভ্য যেন করে এবং সিন্ডিকেট যেন না থাকে, আমি এই কৃষক সমাবেশ থেকে উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার সংস্কার করতে হবে। স্বাস্থ্য সুরক্ষা আইন সহ বিভিন্ন আইনের সংশোধন প্রয়োজনে অধ্যাদেশ জারির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দুপুরে ব্র্যাক সেন্টারে স্বাস্থ্য খাতে সংস্কারের পদক্ষেপ নিয়ে নীতি নির্ধারণী সংলাপে উঠে আসে এসব পরামর্শ। আলোচকরা বলেন, বিগত সরকারের সময়ে দুর্নীতিগ্রস্ত একটি খাত ছিল স্বাস্থ্য খাত। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর অনিয়মের দিকে নজর দেওয়া দরকার। অনিয়ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হবে। সংস্কারের অগ্রাধিকার ঠিক করতে হবে। জেলা উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন করতে হবে। এ সময় কেউ কেউ স্বাস্থ্য খাতকে সংস্কার নয় বরং নতুন করে ঢেলে সাজানোর পরামর্শ দেন। ব্র্যাক নার্সারি ও আড়ং ডেইরির পৃষ্ঠপোষকতায় নগর কৃষি ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে ৬ দিন ব্যাপী তৃতীয় নগর কৃষি মেলা। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নগরবাসীকে উদ্বুদ্ধকরণ ও উপকরণ বিতরণকে কেন্দ্র করে আগারগাঁওয়ে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় বছরের মতো অনুষ্ঠিত হচ্ছে এই কৃষি মেলা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এ ধরনের আয়োজন বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিতে অবদান রাখবে। মেলায় ব্র্যাক নার্সারি ও আড়ং ডেইরি সহ ৮০টি স্টল অংশ নিচ্ছে। মেলা চলবে ১৪ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মেলার সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। এনটিআরসি নিবন্ধিত প্রথম থেকে ১২তম সনদধারীদের নিয়োগে সুনিশ্চিত ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে এনটিআরসি নিবন্ধিত প্রথম থেকে ১২তম সনদধারীদের নিয়োগের দাবি জানান। নিয়োগ বঞ্চিতরা বলেন, একজন শিক্ষকও দুর্নীতির বাইরে নিয়োগ দেওয়া হয় না, ফলে নামের পরিবর্তন করে লাভ নেই, বরং নীতি নৈতিকতার পরিবর্তন বড়ই প্রয়োজন। বলেন, 5টি গণবিজ্ঞপ্তিতে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে তার কোনো নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে পারেনি। আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীরা দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছিল। অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক পুরস্কার ২০২৩। বিজয়ীদের হাতে ট্রফি ও অর্থ পুরস্কার তুলে দেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের কর্ণধার গোলাম মোহাম্মদ আলমগীর। ম্যাক্স বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৩-এ বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক হয়েছেন রাহেনুর ইসলাম। বর্ষসেরা রানার আপ ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের ও চ্যানেল 24-এর সাবেক সাংবাদিক, বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।
ফিচার ডকুমেন্টারি টেলিভিশন বিভাগে চ্যাম্পিয়নটি স্পোর্টসের রিফাত এমিল, রানার আপ সাদমান সাকিব ও চ্যানেল 24-এর আরিফুল ইসলাম। সাক্ষাৎকার টেলিভিশন বিভাগে চ্যাম্পিয়নটি স্পোর্টসের সাবেক সাংবাদিক, বর্তমানে যুব ও ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত সচিব মাহফুজ আলম, রানার আপ মাছরাঙ্গা টিভির সাকির রুবেইন ও চ্যানেল 24-এর ইকরাম হোসাইন। এই ছিল আজকের সব খবরের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।